বিবিসির সাথে আলাপকালে তিনি যেটা বলছিলেন যে আমি যা করেছি যা তা বেশ কার্যকর হয়েছে এবং উনি যা বলেছে যা করেছে সবকিছুই ঠিকঠাক মতো হয়েছে। ইরানের বিরুদ্ধে যে কঠোর অবস্থান বা হুমকি ধুমকি সেগুলো নাকি খুব ভালোভাবে কাজ করেছে। বিশেষ করে উনি যে বলেছিলেন আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, সেটা নিয়ে সাংবাদিক প্রশ্ন করেছে যে এটি কি মানে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র হুমকি ছিল কিনা। তো সেটা উনি সরাসরি উত্তর না দিয়ে উনি এটাই বলেছেন যে যা করেছি যা বলেছি ভালোভাবেই সেটা কাজ করেছে। আরেকটি বিষয় যে এই যে ভারতের বা বাংলাদেশের জাহাজগুলো আটকে যাচ্ছে, তো এগুলো কেন হচ্ছে বলে আপনি মনে করেন জিয়াউল হাসান? আমি এটার আগে এই এই, আমি মেজর শাহিনের কথার একটু জের ধরে বলি যে ইউএই কিন্তু আমেরিকার কাছে অর্থ সাহায্য চেয়েছে, কারণ তারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত এই ব্যাপারে। কিন্তু ঠিক একই সাথে ইউএই কিন্তু $50 বিলিয়ন ইনভেস্ট করেছে কানাডাতে, এবং এই ইনভেস্টমেন্টটা তারা করেছে এবং তারা বলছে যে আমেরিকার যে সেক্টরগুলিতে ইউএইর ইনভেস্টমেন্ট ছিল সেগুলির উপর তাদের আর কোনো আস্থা নেই, কারণ আমেরিকা বন্ধুহীন হয়ে পড়ছে। সুতরাং তারা $50 বিলিয়ন ইনভেস্ট করছে কানাডাতে, এবং $50 বিলিয়ন কাতার ইনভেস্ট করছে কানাডাতে। এবং তারা এই কাজগুলি করছে বেসিক্যালি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, তাদের কিছু অয়েল ইন্ডাস্ট্রিতে, কানাডার অয়েল ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকার উপর থেকে কিন্তু মিডল ইস্টের যাদের আস্থা ছিল এতদিন, তাদেরকে তারা মনে করছে একটা আনরিলায়েবল অ্যালাইজ বা বন্ধু আর কি, যার উপর কোনো ভরসা করতে পারছে না। এবারে কিন্তু মিডল ইস্টের বিশেষ করে সৌদি আরব এবং বাহরাইন আর ইউএই তারা খুব চটেছে, তবে সৌদি আরব সবচেয়ে বেশি চটেছে, আর কাতার তো অবশ্যই। এবং যার যার জন্য কাতার কিন্তু তার যে ভূমিকাটা সে পালন করতো এতদিন, সেখান থেকে তুই মোটামুটি গুটিয়ে ফেলেছে। আচ্ছা, এর পরের পয়েন্টটা আসি, সেটা হচ্ছে যে আরেকটা ঘটনা ঘটে যাচ্ছে এই মুহূর্তে। এখন কিন্তু ইটালির যে প্রাইম মিনিস্টার এবং জার্মান চ্যান্সেলর দুজনেই কিন্তু এখন ফ্রান্সে। তারা ম্যাক্রোর সাথে বসছে, এবং ইউরোপের 22টা দেশ তারা একটা নতুন ন্যাটো, যেটার নাম হবে ইউরোপিয়ান ন্যাটো, এই ইউরোপিয়ান ন্যাটোর লিড থাকবে একটা ইউরোপিয়ান নেশন এবং ইউরোপিয়ান হেডকোয়ার্টার, এবং তারা আমেরিকাকে এই ন্যাটোর নেতৃত্ব থেকে সরিয়ে দিচ্ছে। এবং এখানে কিন্তু কানাডা যোগ করছে এবং অস্ট্রেলিয়াও থাকছে অ্যাজ অ্যালাইড। তো আপনি এখন দেখেন আমেরিকা এই যে যুদ্ধ, এই আমেরিকা অ্যাকচুয়ালি ট্রাম্পের যে এই সেকেন্ড টার্মে ট্রাম্প যা করছে, তাতে কিন্তু ট্রাম্পের কিন্তু আমেরিকার পতন খুব দ্রুত নেমে মানে এগিয়ে আসছে। আর ইসরায়েল এটাই চাচ্ছে, কারণ এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল এর অবস্থানটা দখল করতে চায়। এটাই কিন্তু ইসরায়েলের আলটিমেট এইম, যে তারা ইউএস কে রিপ্লেস করতে চায় অ্যাজ সুপার পাওয়ার, এবং সারা ওয়ার্ল্ডের এনার্জি তারা কন্ট্রোল করবে এবং মিডল ইস্ট তারা কন্ট্রোল করবে, এবং এভাবেই তারা পৃথিবীতে একটা সুপার পাওয়ার হিসেবে টিকে থাকতে চায়। এখন আপনার লাস্ট প্রশ্ন যেটা ছিল, যে সেটা হচ্ছে যে আমি এটা একটু ইফ ইউ কুড রিপিট দ্যাট প্রশ্ন, কি ছিল আপনার যে লাস্ট প্রশ্ন, আমি ওটা খেয়ে হারিয়ে ফেলছি আর কি। এটা না, আমি যেটা বলছিলাম যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল বিবিসি থেকে, এটাই আপনি শুনতে চাচ্ছেন যে উনি বলেছে যে ইরানের ব্যাপারে যে হুঁশিয়ারি গুলো দিত, উনি যে বলেছিল যে আজকে রাতেই শেষ রাত, এটা ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে আপনি এটা কেন পারমাণবিক হুমকি দিয়েছিলেন কিনা। তখন উনি বলেছে যে আমি যা বলেছি যা করেছি খুব ভালোভাবে ইরানের উপরে কাজ করেছে, সেগুলোই কাজ করেছে। তার মানে মানে উনি এটা যে actually হুমকি আমি টুমকি গুলো আপনাকে বলি দিয়েছে। সেটা মানে ট্রাম্পের ব্যাপারটা হলো সে আরেকটা প্রথম কথা জিনিস হলো যেটা বলেছিলাম যে এই যে হরমুজে যে মানে আটকে যাচ্ছে জাহাজগুলো, যে বাংলাদেশের জাহাজ ভারতের জাহাজ, আজকে দেখলাম যে এটা আমি আসতেছি, কয়েকটা। কারেক্ট, হুম। এই ব্যাপারটা আসতেছে। আমি হরমুজে যে 6টা জাহাজ আটকে গেছে, এই 6টা জাহাজ আটকে যাওয়ার কিন্তু কারণ একটাই, সেটা হলো ফর্জ পেপার, অর্থাৎ ভুয়া হুম। কাগজ। এই ভুয়া কাগজটার হুম। ব্যাপারে একটা এক্সপ্লেনেশন আসছে, যে এই কাগজগুলি অ্যাকচুয়ালি এই শিপগুলি গিয়েছিল কাতার থেকে এলএনজি নেওয়ার জন্য এবং ইউএই হুম। থেকে তেল নেওয়ার জন্য। কিন্তু তারা যখনই যুদ্ধ শুরু হয়ে যায়, তখন বাংলাদেশের সঙ্গে সেই তেলের কন্ট্রাক্টটা বা তারা এই কন্ট্রাক্টটা বাতিল করে দেয়। তো যখনই কন্ট্রাক্ট বাতিল হয়ে যায়, তখন কিন্তু আর ওই তেল নেওয়ার জন্য যে কাগজগুলো, ওটার কিন্তু আর ভ্যালিডিটি থাকে না। তো তারা তেল কালেক্ট করছে ঠিকই, কিন্তু যখন হুম। বেরিয়ে আসতে চাচ্ছিল, তখন তাদেরকে বলছে ঠিক আছে তুমি কাগজপত্র দেখো, বাংলাদেশের ভালো, আমরা ছেড়ে দেবো যদি কাগজপত্রগুলি ঠিক থাকে, যে তুমি তেল যেখান থেকে নাও না কেন আমরা তোমাকে ছেড়ে দেবো। কিন্তু বাংলাদেশের
নাবিকরা যে কাগজটা উপস্থাপন করছে ওই কাগজটা ছিল ভুল, যার কারণে বাংলাদেশের শিপকে ওখান থেকে যেতে দেয় নাই। তো এই হলো মোদ্দা কথা। এমনি কিন্তু বাংলাদেশের যে ভূমিকা, এই ভূমিকার উপরে ইরান খুব নাখোশ ছিল। তবে এইবার যখন টার্কিতে যে মিটিং হয়েছে সেই মিটিং এ আমরা জানলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাইড লাইনে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি ব্যক্তিগতভাবে তার দেশের এই প্রতি সমবেদনা জানিয়েছেন। এই জিনিসগুলি উনি বলে হয়তো কিছুটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের যেমন আমি কয়েকদিন আগে দেখলাম 21 তারিখে একটা সেমিনার হয়েছে আল্লামা ইকবালের মানে তার কর্মকাণ্ডের উপরে, এবং সেখানে কিন্তু কালচারাল সেক্রেটারি আসছিলেন এবং তিনি কিন্তু বলেছেন যে আমরা বাংলাদেশের মানুষ যেভাবে ইরানের মানুষকে সমর্থন করেছে, ইরানকে যেভাবে সমর্থন করেছে, তাদের সম্মানের খাতিরেই আমরা বাংলাদেশের তেল প্রবাহ আমরা সহজ করে রাখবো। এই কথাটা কিন্তু একটা বিরাট কমিটমেন্ট। সুতরাং ইরানের যারা অফিসিয়াল আছে তারা কিন্তু বোঝে যে বাংলাদেশের মানুষ কিন্তু ইররেসপেক্টিভ যে তারা কি শিয়া না সুন্নি না কি, এটার কথা চিন্তা না করে কিন্তু তারা মুসলমানদের পাশে দাঁড়াচ্ছে। এটা কিন্তু একটা অনেক বড় একটা পাওনা আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য। সুতরাং একটা জিনিস বাংলাদেশের সরকারকে তারা, আমি জানি না তারা নীতি যখন নীতি নির্ধারণ করেন বা তারা পররাষ্ট্রনীতি তাদের কম্পালশন থাকে অনেক, এটা বোঝা যায়। কিন্তু বাংলাদেশের মানুষের এই আমাদের মুদ্রা কথা হচ্ছে আমাদের রাজনীতিবিদরা কিন্তু কখনো মানুষের ফিলিংসটাকে কখনো তারা সম্মান করতে শিখেনি। তারা কিন্তু মানুষের ফিলিংসকে যদি সম্মান করতে শিখতো তাহলে কিন্তু এইবারের যে পররাষ্ট্রনীতি ছাড়াও যে সমস্ত কারণে মানুষ ধীরে ধীরে তাদের ক্ষোভ প্রকাশ করছে নতুন সরকারের প্রতি, এটা কিন্তু খুবই অনাকাঙ্ক্ষিত। মানে 2 মাসের মধ্যে একটা সরকারের প্রতি মানুষের এত কেন ক্ষোভ তৈরি হবে? তো এবং এটার কারণ আমাদের রাজনীতিবিদরা বুঝতে পারে না, নাকি তারা কি এমন তাদের দুর্বলতা, কি এমন তাদের কষ্ট। তো আমরা যে শুনতাম যে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন আমরা যে শুনতাম যে তাদেরকে সময় দিতে হবে, একটা সরকারকে সময় দেওয়া উচিত। তো সেই জায়গা থেকে আমরা কি এই সরকারের ক্ষেত্রেও মনে করতে পারি না যে আসলে তারা তো নতুন, তারা হয়তো কিছু ভুল করছে, তাদেরকে সময় দেওয়া উচিত? তারা কিন্তু ক্লেম করে না যে তারা নতুন, তারা বলে যে আমরাই তারা অবশ্যই যারা ক্লেম করে, এটা আমার থেকে বলছি। তাদের জন্য এটা নতুন কোনো ব্যাপার না। কিন্তু তাদের কিছু কিছু সদস্য নতুন হতে পারে, কিন্তু তারা যে পরিস্থিতিতে ফেস করে এসছে ইতিপূর্বে এবং এখন যা মানুষের যে চাহিদা, এইটুকু বোঝার ক্ষমতা কিন্তু তাদের থাকার কথা। সুতরাং এইটুকু যদি না বোঝে তাহলে তারা কিভাবে রাজনীতিতে আছে আমি তো এখনো আমার মাথায় আসে না কোনোভাবে। এবং তারা কাকে খুশি করার জন্য রাজনীতি, আমি আমার দেশের মানুষকে যদি আমি খুশি না করে আমি অন্য কাউকে খুশি করতে যাই তাহলে তো তারা তাদের মানে ওই খুশিতে তারা হয়তো বা কিছুদিনের জন্য প্রোটেকশন পেতে পারে, কিন্তু দেশের মানুষ তো তাদেরকে কোনোভাবেই গ্রহণ করতে পারবে না এবং তারা রীতিমতো ছুড়ে ফেলে দিবে। তো এই জিনিসটা কিন্তু আমাদের রাজনীতিবিদরা না নিজেরা বোঝেন, না তারা যে সমস্ত শক্তির পক্ষে কাজ করতে চায় তাদেরকে বোঝাতে সমর্থ হয়। মানে আমাদের তো এত দৈন্যতা আসে নাই যে আমাদের একেবারে সবকিছু তাদের মেনে নিতে হবে। দেখেন, দেশ যদি আমি আমাদের দেশের ভিতরেই কিন্তু 20 কোটি লোকের মার্কেট, হিউজ ডিমান্ড। আপনি যাই কিছু করেন না কেন, আপনার যেইটুকু আছে সেটুকু দিয়ে কিন্তু আপনি যদি আপনার সম্পদকে আপনি ব্যবহার করতে পারেন তাইলেই আপনি আপনার আমেরিকাতে তো আমাদের মানুষ তো আর ওই আমাদের তো লেবার যায় না, আমাদের যে সমস্ত মানে শ্রমিকরা যায়, আমাদের যে জনশক্তি, এটা তো আমি আমেরিকাতে যাওয়ার দরকার না। পৃথিবীর বিভিন্ন আমাদের তো ওয়ান অফ দি হাইয়েস্ট আর্নিং হলো আমাদের জনশক্তি থেকে, মানে রিমিটেন্স থেকে। তাহলে আমরা এই ইন্ডাস্ট্রিটাকে কেন ডেভেলপ করি না, এই রিচ করি না? তো এই ব্যাপারটা আমার বোঝার আমি এখনো আমি বুঝতে পারি না যে আমরা আসলে জাতি হিসেবে আমরা কাকে বেশি প্রায়োরিটি দিই। আমরা আমাদের মানুষের ইচ্ছাকে প্রায়োরিটি দিব, নাকি আমাদের দেশের স্বার্থকে প্রায়োরিটি দিব, নাকি আমরা অন্যের ইচ্ছা অন্যের খুশি তাকে প্রায়োরিটি দিব? এই 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 জিনিসটা আমি আমার মাথায় কোনোভাবে আনতে পারি না, আমি বুঝাতে পারি না, নিজেকে কনভিন্স করতে পারি না যে কেন সরকার এরকম বিহেভ করবে।